গুড আফটারনুন সবাইকে। আজকে আমরা ডিসকাস করব ইন্ডিয়ান পলিটির একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। আমরা এর আগে যখন হোয়াটসঅ্যাপে ক্লাসগুলো করেছিলাম সেই টাইমে একদিন আমরা সিটিজেনশিপ নিয়ে আলোচনা করেছিলাম। সিটিজেনশিপের পরবর্তী যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, বা বাংলায় যেটাকে আমরা মৌলিক অধিকার বলি। তো মৌলিক অধিকার জিনিসটা কি, সেটাকে সংবিধানে আনা হয়েছে কেন, মৌলিক অধিকারের তাৎপর্য কি, সেটা আমাদেরকে খুব ইলাবোরেটলি জানতে হবে। একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এখানটাতে বলা দরকার, সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা পুরোটা তৈরি করা হয়েছে দেশ চালানোর জন্য, এবং দেশ চালানো মানে কি, দেশের নাগরিকদের সুস্থ জীবনযাত্রা এনশিওর করার জন্য। অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত নাগরিকরা থাকবেন, ভারতীয়রা এবং নন ভারতীয়রা যারা থাকবেন, তারা সবাই যাতে তাদের জীবন অধিকার এবং যে সমস্ত হিউম্যান অ্যাসপেক্টস গুলো থাকে লাইফের, সবকটা ঠিকঠাক ভাবে যাতে প্রোটেক্টেড থাকুক, তারা যাতে ঠিকঠাক ভাবে থাকতে পারুক, তারা যাতে স্বাধীনভাবে থাকতে পারুক, তারা তাদের জীবনে যে সমস্ত বুনিয়াদী অধিকার সেগুলো থেকে যাতে তারা বঞ্চিত না হোক, তার জন্য কিছু কিছু অধিকারের কথা আমাদের সংবিধানে বলা হয়েছে। এই অধিকারগুলো হচ্ছে সেই সব অধিকার যে অধিকারগুলো না থাকলে একটা সাধারণ মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। তাহলে প্রথমে যদি আমাদেরকে বলা হয় ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, তাহলে ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশনে আমরা এটাই বলতে পারি যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার হচ্ছে সেই সকল মানবিক অধিকারগুলো যে অধিকার একটা মানুষের পক্ষে মানুষের মতো বেঁচে থাকার জন্য অনিবার্যভাবে প্রয়োজন। অর্থাৎ ফর আ হিউম্যান টু লিভ লাইক এ হিউম্যান হুইচ রাইটস আর এসেন্সিয়ালি রিকোয়ার্ড, দিজ আর কল্ড ফান্ডামেন্টাল রাইটস। এখন এই ফান্ডামেন্টাল রাইটস আমরা প্রথম আমেরিকান যে কনস্টিটিউশন সেখানটাতে উল্লেখ পাই। আমেরিকান কনস্টিটিউশন এর আগে আমেরিকান কনস্টিটিউশন যেটা তৈরি হয়েছিল সেটা হয়েছিল ইন্সপায়ার্ড বাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট। সেখানে থমাস জেফারসনের যে বিখ্যাত ডিক্লারেশন, সেখান থেকে ওরা ফান্ডামেন্টাল রাইটস এর বিষয়গুলো পায়। এবং পরবর্তীকালে আমরা যখন আমাদের কনস্টিটিউশন তৈরি করি, সেই আমাদের কনস্টিটিউশনে আমরা বিভিন্ন দেশের কনস্টিটিউশন স্টাডি করে তাদের যে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস গুলো সেগুলোকে আমরা এখানটাতে ঢুকিয়েছিলাম। ফান্ডামেন্টাল রাইট সেরকমই একটা ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা ফ্রম দ্য কনস্টিটিউশন অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেখান থেকে আমরা পাই। সুতরাং যদি সোর্স বলা হয় ফান্ডামেন্টাল রাইটস এর, তাহলে সেটা অবশ্যই আমেরিকার সংবিধান। রিকোয়ারমেন্ট, ফান্ডামেন্টাল রাইটস এর রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট জানার আগে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে ফান্ডামেন্টাল রাইটস গুলো কি কি আছে। আমি সংক্ষেপে একটু বলে দিই। ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আছে আইনের চোখে সমান অর্থাৎ সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, তারপর আছে তোমার শিক্ষা সংস্কৃতির অধিকার, মাইনরিটিদের লাইফ অ্যান্ড লিবার্টি তার অধিকার, কনস্টিটিউশনাল রেমেডিজ তার অধিকার। এই সব অধিকারগুলো এখানটাতে আছে। সাপোজ এই অধিকারগুলো মানুষের যদি না থাকতো, আমাদের এখন আছে অধিকারগুলো, তার জন্য আমরা এর প্রয়োজন বুঝতে পারি না, কারণ আমরা সিচুয়েশনটাকে মনে করি যে বাই ডিফল্ট সিচুয়েশনটা এরকমই। কিন্তু কালকে এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে তুমি রাস্তায় হাঁটছো, তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেল, অথচ কেউ তোমার কথা শুনলো না। তুমি থানায় গিয়ে কমপ্লেন করলে কমপ্লেন নিল না। যদি এই অধিকারটা আমাদের না থাকতো স্বাধীনভাবে থাকার, স্বাধীনভাবে বিচারণ করার, তাহলে তোমাকে কেউ পরাধীন করে দিলে তুমি তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতে না। তোমাকে কেউ যদি খাটিয়ে নিত এবং তোমাকে যদি কোনো পারিশ্রমিক না দিত, তাহলে তুমি তার এগেনস্টে কোনো কমপ্লেন করতে পারতে না। এখানে তোমাকে তোমার জাতি, ধর্ম, বর্ণ ভিত্তিতে যদি তোমাকে ডিফারেন্ট ডিসক্রিমিনেটিং ট্রিটমেন্ট করা হতো, তাহলেও তুমি কোনো কথা বলতে পারতে না। তাহলে ভাবো, ওই রকম যদি একটা পরিস্থিতি বিরাজ করত, তাহলে কি আমরা ঠিকঠাক ভাবে থাকতে পারতাম? আমরা কিন্তু থাকতে পারতাম না। তো একটা সাধারণ মানুষের পক্ষে, একটা মানুষের জন্য সাধারণভাবে থাকার ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো এসেন্সিয়ালি রিকোয়ার্ড, ফান্ডামেন্টাল রাইট হচ্ছে তার মধ্যে একটা জিনিস, যেটা আমরা ভারতের সংবিধানে পাই। ভারতের সংবিধান সমেত
পৃথিবীর আরো অনেক দেশের সংবিধানের মধ্যেই আমরা পাই। এটা এতটাই গুরুত্বপূর্ণ জিনিস যেটাকে আমরা সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলি। দিস ইজ কল্ড দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যাকর্ডিং টু বি আর আম্বেদকর। তিনি নিজেই কথাটা বলেছেন। ওকে, তো আমরা ডেফিনেশন, রিকোয়ারমেন্ট জানলাম, সোর্সটাও জানলাম। এবার চলে আসছি কোথায় বলা আছে ভারতের সংবিধানের। আচ্ছা, এর আগে আমরা সিটিজেনশিপ পড়েছিলাম। সিটিজেনশিপ আমরা পেয়েছি কোথায়? 5 থেকে 11 নম্বর ধারাতে ভারতের সিটিজেনশিপের কথা বলা হচ্ছে। ঠিক তারপরের 12 নম্বর থেকে একদম 35 নম্বর ধারা পর্যন্ত, ফ্রম আর্টিকেল 12 টু আর্টিকেল 35 আমরা ফান্ডামেন্টাল রাইটস এর ব্যাপারে জানবো। ওখানে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে প্রতিটা ধারাতে ফান্ডামেন্টাল রাইটস গুলোর ব্যাপারে বলা হয়েছে। আমরা ওগুলোই এবার ইলাবোরেটেড ভাবে জানতে চাইবো, দেখতে যাব। টাইপস এর মধ্যে ওই টাইপস গুলো আমরা তখন দেখতে পাবো, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু মুভমেন্ট, আরো অনেকগুলো আছে। তো এবার আমরা যাব প্রত্যেক আর্টিকেল ওয়াইজ কোথায় কোনটা আছে সেটা। তাহলে মৌলিক অধিকারের মধ্যে প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ যে মৌলিক অধিকারটা আমরা দেখব সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার। সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি এটা আমাদের সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে বলা আছে। এখানে আমি 12 থেকে 18-র মধ্যে বলেছি, কিন্তু অ্যাকচুয়াল রাইট টু ইকুয়ালিটিটা স্টার্ট হয় 14 নম্বর ধারা থেকে। তার আগে 12 এবং 13 এই দুটো ধারার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করা আছে। প্রথম আর্টিকেল 12। আর্টিকেল 12 ওখানটাতে বলা আছে ডেফিনেশন অফ স্টেট, রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বর্ণনা। রাষ্ট্রের সংজ্ঞা যে ডেফিনেশনটা আমরা সংবিধানের মোটামুটি দুটো জায়গায়, 3টে জায়গায় ওটাকে পাবো। রাষ্ট্রের সংজ্ঞা, তার মধ্যে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। ডেফিনেশন অফ স্টেট যেটা আমরা 12 নম্বর ধারাতে পাবো, সেখানেতে বলা আছে। পরেরটা যেটা আছে ল কন্ট্রাডিক্টিং ফান্ডামেন্টাল রাইটস উইল বি নালিফাইড, অর্থাৎ কোন রকমের আইন যেটা মৌলিক অধিকারের সাথে আপোষ করবে সেই আইনকে বাতিল বলে ঘোষণা করা হবে। অর্থাৎ এমন হতে পারে যে পরবর্তীকালে কেন্দ্র সরকার বা কোনো রাজ্য সরকার এমন কোনো আইন পাস করলো যেখানটাতে মনে হবে যে মৌলিক অধিকার তার ফলে খর্ব হচ্ছে, এই জাতীয় আইন সংবিধান মতে সেটা বাতিল বলে গণ্য করা হবে। মিন্স দোজ লজ উইল নট এক্সিস্ট। তো এই যে 13 নম্বর যিনি পয়েন্টটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা ফান্ডামেন্টাল রাইটসকে একটা ইমিউনিটি প্রদান করে দিচ্ছে। একটা ইমিউনিটি প্রদান করে দিচ্ছে যে এমন কোনো আইন পাস করা যাবে না যেটা সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার যেগুলো, সেগুলোকে যে কোনোভাবে হোক ছোট করতে পারে। সো আর্টিকেল 13 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আছে আর্টিকেল 14, 14 নম্বর ধারা। এখান থেকে অ্যাকচুয়ালি সাম্যের অধিকারটা স্টার্ট হচ্ছে। 14 নম্বর ধারাতে কি বলা আছে? 14 নম্বর ধারাতে বলা আছে আইনের চোখে সবাই সমান এবং আইনের দ্বারা সমানভাবে সংরক্ষণের অধিকার। ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন বাই ল। এই দুটো কথার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এটাই যে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। আইনের চোখে সবাই সমান, এটা তো খুব সাধারণ কথা, আমাদের মনে প্রশ্ন আসতেই পারে এটা কি এরকম ভাবে খাতায় কলমে লেখার দরকার কি? আইন তো সবাইকে সমান চোখেই দেখে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আইন আমাদের সবাইকে সমান চোখে দেখে বলে আমরা সেটা মনে করি। আমরা মনে করি বলে আইন আমাদেরকে সমান চোখে দেখে তা কিন্তু নয়। তো ইম্পর্টেন্ট ফ্যাক্ট এটাই যে আইন সবাইকে সমান ট্রিটমেন্ট করে। মানে তুমি এক বিশাল বড় লোক, তোমার প্রচুর অর্থবল, প্রচুর জনবল, আবার একজন সে খুব গরিব, তার কোনো অর্থবল নেই, তার কোনো জনবল নেই, এরা দুজনেই কিন্তু আইনের চোখে সমান। কারণ আইন যেটা ভেবে আমাদেরকে ট্রিট করে সেটা হচ্ছে অ্যাজ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। ফর ল or for the constitution, Mukesh Ambani, how much he is the citizen of India, so much is a daily wage earner. তো সেক্ষেত্রে ইন ফ্রন্ট অফ দ্য ল মুকেশ আম্বানি যে ট্রিটমেন্ট পাবে, একটা ডেইলি ওয়েজ আর্নার যে, সেও কিন্তু সেম ট্রিটমেন্ট পাবে। এই কথাটাই বলা আছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন বাই ল। আইন সবাইকে তার সাধ্যের মধ্যে
প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে। ইট মিনস দ্যাট কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে কিছু কিছু লোকজন দেশের জন্য বেশি বেশি স্যাক্রিফাইস করছে। যেমন ধরো, এমন অনেক ব্যক্তি রয়েছে যারা কিন্তু ইনকাম ট্যাক্স দেয়। এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করবে। অনেকে ইনকাম ট্যাক্স দেয়, বেশিরভাগ লোকজন ইনকাম ট্যাক্স দেয় না। ভারতের টোটাল পপুলেশনের হার্ডলি 2 থেকে 3% লোক ইনকাম ট্যাক্স দেয়, কিন্তু বাকি 96 to 97% লোকজন ইনকাম ট্যাক্স দেয় না। কিন্তু ওই ইনকাম ট্যাক্স বাবদ যে টাকাটা গভর্নমেন্ট আয় করেছে এবং তার ফলে যেসব কাজগুলো করেছে তার ফ্যাসিলিটিগুলো কিন্তু নেয়। তাহলে তো যারা ইনকাম ট্যাক্স ডোনার, যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স পেয়াররা, তারা তো বলতেই পারে যে আমরা আমাদের সাথে তাহলে ডিসক্রিমিনেট করছে স্টেট। এটা কিন্তু নয়। আইন বা কনস্টিটিউশন সেইভাবেই প্রোটেকশন দেয়, যার ফলে খুব বড় লোক যারা বা খুব প্রিভিলেজড ক্লাস তাদের উপরই কম্প্রোমাইজ গুলো তাদেরকে দিয়েই করানো হয়। একদম গ্রাউন্ড লেভেলের লোকজনদেরকে নিয়ে সেই কম্প্রোমাইজ করানো হয় না। ইকুয়াল প্রোটেকশন বাই ল, অর্থাৎ আইন তার সাধ্যের মধ্যে সবাইকে সমান প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে। তার জন্য ইনকাম ট্যাক্সটা সবার উপর অ্যাপ্লিকেবল নয়, একটা সার্টেন সেকশনের উপর অ্যাপ্লিকেবল, যারা সেটা দিতে পারে, যাদের সেই ক্ষমতা রয়েছে দেওয়ার। যারা দিতে পারে না তাদের কাছ থেকে তো আইন কোনো রকমের ট্যাক্স নেয় না, ইনকাম ট্যাক্স নেয় না। দেখো নেক্সট ওটা গেল। এরপরেটা হচ্ছে 15 নম্বর, নো ডিসক্রিমিনেশন ফর রেস, ল্যাঙ্গুয়েজ, সেক্স, রিজন। অর্থাৎ ভারতের সংবিধান কোথাও কোনো ব্যক্তির সাথে তার জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে তার সাথে ভেদাভেদ করা হবে না। এমন যদি হয় তাহলে সেটা কিন্তু তার ফান্ডামেন্টাল রাইটকে ব্যাহত করছে, এবং ফান্ডামেন্টাল রাইট ব্যাহত হলে কি কি প্রোটেকশন নেওয়া যেতে পারে বা তার বিরুদ্ধে কি কি করা যেতে পারে সেটা আমরা পরে আবার জানবো। অর্থাৎ এর মানে আর্টিকেল 15 এটাই বলছে যে জাতি, ধর্ম, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে কারোর বিরুদ্ধে কোনো রকমের ডিসক্রিমিনেটিং আচরণ করা যেতে পারে না। তুমি কাউকে তার ভাষার জন্য, তার জাতির জন্য, তার ধর্মের জন্য, বা সে কোনো একটা রাজ্য থেকে আসছে তার জন্য, বা তার বা চেহারার জন্য তাকে তুমি ছোট করতে পারো না, তাকে তুমি মানে অপমান করতে পারো না। এটা যদি তুমি করো তাহলে এটা হচ্ছে তার ফান্ডামেন্টাল রাইট এর বিরোধিতা। তাকে তুমি তার জন্য কোনো অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। আর্টিকেল 15 আমাদেরকে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে এখানে কোনো উঁচু নিচু জাতি, এখানে কোনো রকমের ধর্ম বা তার ভিত্তিতে কারোর সাথে কোনো রকমের ভেদাভেদ করা যাবে না। ইন দ্য সেম ওয়ে আর্টিকেল 16 বলছে যে নো ডিসক্রিমিনেশন ইন গভর্নমেন্ট জব অন দ্য বেসিস অফ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি। অর্থাৎ সরকারি চাকরিতে জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদির ভিত্তিতে কারোর সাথে কোনো ভেদাভেদ করা যাবে না। ইন দ্য সেম ওয়ে আর্টিকেল 15 যেটা বলা আছে সেটা এখানে সরকারি চাকরির ক্ষেত্রে প্রযোজ্য। তো এবার তুমি বলতেই পারো যে তাহলে তাই যদি হয় তাহলে সেখানে রিজার্ভেশন কেন নিয়ে আসা হয়েছে? এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি যারা আছে তাদেরকে রিজার্ভেশন কেন দেওয়া হয়েছে? দ্যাট ইজ ডিফারেন্ট ম্যাটার। গভর্নমেন্ট কিন্তু এখানটাতেও আর্টিকেল 16 সাব আর্টিকেল যেগুলো আছে তার মধ্যেও যারা বঞ্চিত নিপীড়িত শ্রেণী তারা কারা? তারা মাইনরিটি হতে পারে, তারা শিডিউল কাস্ট হতে পারে, অনুসূচিত জাতি, তপশিলি উপজাতি, বা যে কোনো কারণে যারা বঞ্চিত নিপীড়িত, তার মধ্যে রিফিউজি শ্রেণী হতে পারে, অনেক থাকে সেরকম, যেমন তিব্বতী রিফিউজি হতে পারে, বা তোমার কাশ্মীর থেকে 90-এর দশকে বিতাড়িত হতে পারে, এরকম অনেক কিছু হতে থাকে। পূর্ববঙ্গ থেকে আসা লোকজন হতে পারে, পাকিস্তান থেকে আসা লোকজন হতে পারে। তাদেরকে বিভিন্ন জায়গাতে গভর্নমেন্ট জবের মধ্যে সার্টেন রিজার্ভেশন দেওয়া হয় যাতে তারা নিজেদের পায়ে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারুক। তো এখানটাতে বলা হয়েছে যে জাতি ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা যাবে না, বাট ব্যতিক্রমী ভাবে কিছু কিছু জায়গায় যারা নন প্রিভিলেজ সেকশন তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়। ঠিক একই রকম ভাবে যেমন 15 নম্বর ধারাতে যেমন বলা হয়েছে কোন রকমের ভেদাভেদ করা যাবে না, বাট অ্যাট দ্য সেম টাইম কন্টেজিয়াস রোগ যদি কারো থাকে, কারো ধরো করোনা হয়েছে, হ্যাঁ, এবং সে জোর করে তোমার বাড়িতে আসতে চায় বা জোর করে তোমার প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চায়, তুমি তো তাকে অ্যালাউ করতে পারবে না। তো বলতেই পারে যে আমার তো আর্টিকেল 15 মাধ্যমে আমার অধিকার আছে যে কোনো জায়গায় যাওয়ার, যার যে কারোর সাথে উঠা বসা করার, যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, তা আমার মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছে। বাট না, ইন কেস অফ কন্টেজিয়াস ডিজিজ এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। আর্টিকেল 17 খুব ইম্পর্টেন্ট, আনটাচেবিলিটি অ্যাবলিশড, অস্পৃশ্যতা, হ্যাঁ, ওই যে ছুয়াছুত সেটা এখানটাতে বিলুপ্ত করা হয়েছে। আর্টিকেল 18 সেটা হচ্ছে নো টাইটেল কথাটার মানে হচ্ছে এটাই যে টাইটেল, রয়্যাল টাইটেল
রয়্যাল টাইটেল মানে রাজকীয় যে সমস্ত উপাধি, রায় বাহাদুর, মহারাজ, নবাব, এইসব যে হাবিজাবি উপাধি আগেকার দিনে ব্রিটিশ গভর্নমেন্ট লোকজনকে দিত, এটার মাধ্যমে একটা ডিসক্রিমিনেশন তৈরি হতো। কিরকম ডিসক্রিমিনেশন? ধরো এই ক্লাসের মধ্যে 10 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 2 জন আছে রায় বাহাদুর অমুক, রায় বাহাদুর তমুক, একজন আছে নবাব অমুক। তো এটা যদি হয় তাহলে এখানেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে তারা দে বিলং টু ব্লু ব্লাড ফ্যামিলি, তাদের একটা রয়্যাল কি বলবো একটা ব্যাকগ্রাউন্ড আছে। তার ফলে কি তারা অটোমেটিক্যালি বাকি লোকেদের মধ্যে একটা রেসপেক্ট আর্ন করে যাবে, যার কারণ তারা একটা খুব ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলিকে বিলং করে। এই যে ডিসক্রিমিনেশনটা তৈরি হয় না, তার জন্যই আমরা আর্টিকেল 18টা পাচ্ছি, যেখানটাতে বলা হলো যে নো টাইটেল ক্যান বি ইউজড বাই এনি কমন পারসন। অর্থাৎ তুমি তোমার নামের সাথে তোমার সারনেম ব্যবহার করতে পারো, কিন্তু তার আগে রায় বাহাদুর, হ্যাঁ, এই সব কথাগুলো তুমি ব্যবহার করতে পারবো না, মহারাজ কথাগুলো তুমি ব্যবহার করতে পারবো না। বাট অ্যাট দ্য সেম টাইম তোমার যদি প্রফেশনাল কোনো টাইটেল থাকে, লাইক তোমার পিএইচডি করা আছে, ডক্টরেট, ডক্টর অমুক, ডক্টর তমুক, তুমি করতেই পারো। বা তুমি যদি আর্মিতে থাকো বা তুমি পরবর্তীকালে রিটায়ার্ডও যদি হও না, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু জেনারেল, মেজর, এইসব কথাগুলো তুমি ইউজ করতে পারো। কিন্তু আবার যেমন ধরো ভারত সরকার অনেককে নানা রকমের উপাধি দেয়, যেমন ধরো ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, তারা এগুলো পেতে পারে, সেগুলো কিন্তু গভর্নমেন্ট সম্মান দেয় তাদেরকে, কিন্তু তারা নিজের নামের আগে কখনো কিন্তু ওগুলো ইউজ করতে পারে না। মানে আমি কালকে যদি পদ্মশ্রী পেয়ে যাই বা ভারতরত্ন পেয়ে যাই, ভারতরত্ন সত্যজিৎ রায় বলে আমি কিন্তু লিখবো না, আমার নাম সেই সত্যজিৎ রায়ই থাকবে। এরপরে যে ফান্ডামেন্টাল রাইটটার বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার অধিকার। রাইট টু ফ্রিডমের ব্যাপারে আমরা ভারতের সংবিধানের 19 নম্বর ধারাতে পাই। 19 নম্বর ধারাতে রাইট টু ফ্রিডমের 6খানা অধিকার আছে। এই রাইট টু ফ্রিডম খুব এসেন্সিয়াল অধিকারের মধ্যে পড়ে এবং আর্টিকেল 19-এর 6খানা এরকম এসেন্সিয়াল স্বাধীনতার অধিকারের কথা বলা আছে। সেগুলো কি কি? নাম্বার 1, ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ বাক স্বাধীনতা। তারপর অ্যাসেম্বলি, আনআর্মড অ্যান্ড পিসফুল, শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে যে কোনো জায়গায় সমাবেত হওয়ার অধিকার। অর্গানাইজেশন, যে কোনো প্রকার সংগঠন তৈরি করার অধিকার। ট্রাভেল, যে কোনো স্থানে চলাচল করার অধিকার, যাওয়া আসা করার অধিকার। সেটেলমেন্ট, যে কোনো স্থানে বসবাস করার অধিকার। এবং লাস্টে প্রফেশন, অর্থাৎ যে কোনো রকমের পেশা গ্রহণের অধিকার। এই 6খানা অধিকার আমাদের দেশে আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এই অধিকারগুলো কোনোটাই কিন্তু অবাধ অধিকার নয়, অর্থাৎ তুমি যে যা ইচ্ছে তাই বলতে পারো, এটা তোমার কনস্টিটিউশনাল অধিকার। তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, এটাও তোমার কনস্টিটিউশনাল অধিকার। তুমি যেখানে ইচ্ছা সেখানে বাস করতে পারো, সংগঠন করতে পারো, যেটা ইচ্ছা সেটা প্রফেশন তুমি নিতে পারো, এই সব কটাই তোমার কনস্টিটিউশনাল অধিকার। কিন্তু সেই কনস্টিটিউশনাল অধিকার ফুলফিল করতে গিয়ে তুমি যদি কাউকে অপমানজনক কথা বলো, তাহলে সেটা কিন্তু অফেন্স। তুমি যে কোনো প্রফেশন নিতে পারো, তো তুমি বললে যে আমি ড্রাগ পাচার করব, এটা কিন্তু অফেন্স। তোমার যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার অধিকার আছে, তো তুমি মনে করলে যে প্রাইম মিনিস্টার অফিসের কনফিডেন্সিয়াল সেকশন আমি ভিজিট করব, এটা কিন্তু অফেন্স। তোমার যেখানে ইচ্ছা সেখানে চলাচলের অধিকার আছে, তাহলে তুমি কারফিউ কোথাও লেগে আছে, তুমি জোর করে তার মধ্যে চলাচল করার চেষ্টা করলে, সেটা কিন্তু অফেন্স। তাহলে স্বাধীনতার অধিকার আমাদের দেওয়া আছে, কিন্তু তার কিছু লিমিটেশনস দেওয়া আছে। কোনো রকম ভাবে যদি দেখা যায় যে স্বাধীনতার অধিকার দেশের ঐক্যতা এবং অখণ্ডতা, ইউনিটি এবং ইন্টিগ্রিটি ক্ষতি করছে এবং সেটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম তৈরি করছে, তাহলে সেক্ষেত্রে সরকার প্রয়োজন মতো এই স্বাধীনতা অধিকারগুলোকে কার্ভ করতে পারে। পরেরটা যেটা নাম্বার 20, আনলফুল অ্যান্ড এক্সট্রা পানিশমেন্ট। আর্টিকেল 20-তে খুব স্পষ্ট ভাষায় বলা আছে যে বিধি বহির্ভূত এবং অতিরিক্ত শাস্তি, মানে আউট অফ দ্য ল অ্যান্ড এক্সট্রা পানিশমেন্ট কোনো ব্যক্তিকে দেওয়া যাবে না। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে যাকে যে পানিশমেন্টটা দেওয়া হবে, কোনো একজন ব্যক্তি কোনো একটা অপরাধ যদি করে, তাহলে সেই অপরাধের জন্য সেই তারিখে যে আইনটি প্রাসঙ্গিক রয়েছে সেই আইনের ভিত্তিতেই সেই ব্যক্তিকে পানিশমেন্ট দেওয়া হবে। দেখা গেল যে পার্টিকুলার একটা তারিখে কোনো একজন ব্যক্তি পার্টিকুলার একটা অপরাধ করেছে, সেই পার্টিকুলার অপরাধের জন্য ওই তারিখে
সেই অপরাধীর 6 মাসের কারাদণ্ড হওয়ার কথা, কিন্তু পরে তখনও তার কেস চলছে, পরে দেখা গেল তার 2 দিন পরই হয়তো একটা আইন পাস হলো পার্লামেন্টে, যেখানে ওই অপরাধের জন্য 6 বছরের সাজা করে দেওয়া হলো। তাহলে কি হবে? সেই ব্যক্তি ওই তারিখে যে আইনটা ছিল তার ভিত্তিতে সে 6 মাস পাবে, নাকি 3 দিন পর যে আইনটা পাস হয়েছিল তার ভিত্তিতে সে 6 বছর পাবে? আইন অনুযায়ী ওই তারিখে যে আইনটা ছিল সেই অনুযায়ী যেটা শাস্তি পাওয়া সেটাই পাবে, অর্থাৎ সেই ব্যক্তি 6 মাসের শাস্তিই পাবে। 3 দিন পরে 6 বছর যে শাস্তিটা হয়েছে সেটাও পাবে না। এটা হচ্ছে বিধি বহির্ভূত। আবার অতিরিক্ত শাস্তি, অর্থাৎ একজন সাইকেল চোর, সে সাইকেল চুরি করলো, তার 6 মাসের কারাদণ্ড হলো। 6 মাস কারাদণ্ডের পর সে আবার জেল থেকে বেরিয়ে এলো, কেউ একজন ওকে ধরে তুলে নিয়ে চলে গেল যে 6 মাস আগে এ সাইকেল চুরি করেছিল, তাহলে আবার একে কারাদণ্ড দেওয়া হোক। না, এটা হয় না। একজন ব্যক্তি যখন একটা ক্রাইমের জন্য একবার পানিশমেন্ট পেয়ে গেছে, তার মানে সেটা হয়ে গেছে। ওই একটা ক্রাইমের জন্য তার একাধিক হবে না পানিশমেন্ট, একাধিকবার, বা তার যতটা পানিশমেন্ট বলা আছে 6 মাসের বলা আছে, তাকে আমি 8 মাস দিতে পারি না। তো এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আর্টিকেল 20 কি বলছে? বিধি বহির্ভূত এবং অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না। আর্টিকেল 21 21 নম্বর ধারা, লাইফ অ্যান্ড লিবার্টি, জীবন এবং স্বাধীনতার অধিকার। মানুষের বেঁচে থাকার জন্য, জীবন যাপনের জন্য যে সমস্ত অধিকারগুলো থাকার কথা এবং মানুষের স্বাধীনভাবে থাকার জন্য যে সমস্ত অধিকারগুলো থাকার কথা, এই সমস্ত অধিকারগুলো আর্টিকেল 21 এর মাধ্যমে বলা আছে। এই আর্টিকেল 21 এর মাধ্যমে আরো অনেক সাব আর্টিকেল আছে, যেখানটাতে অনেক রকমের স্বাধীনতার কথা বলা আছে, যেগুলো লাইফ অ্যান্ড লিবার্টি, স্বাধীনতা থাকার জন্য গুরুত্বপূর্ণ। যার মধ্যে রিসেন্টলি যেটা অ্যামেন্ডেড, রাইট টু প্রাইভেসি, এটাও আছে। এই অনেকগুলো অধিকার ওখানটাতে বলা আছে। আমাদের অতটা ডিটেলসে আর্টিকেল 21 যাওয়ার কথা উচিত না, মানে অনেক ভেতরকার ব্যাপার। আর মোট কথা, লাইফ অ্যান্ড লিবার্টি, স্বাধীনতা আমরা আর্টিকেল 21 পাচ্ছি, এটুকু আমাদের কাছে এনাফ। আর্টিকেল 21A, 21 যেটা, মানে 21 মধ্যে আমরা একটু ঢুকছি, 21 এর মধ্যে রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার, সেটা যেহেতু খুবই চর্চা এখন হয়, তার জন্য আমাদের এটা খুব ভালো করে জেনে নিতে হবে যে আর্টিকেল 21A রাইট টু এডুকেশন বলা আছে, শিক্ষার অধিকার, যার ভিত্তিতে আমরা সেই সর্বশিক্ষা মিশন, তারপর টিচার রিক্রুটমেন্ট, বিএড ফিএড, এইসব যে এখন জিনিসগুলো দেখি, এই রাইট শিক্ষার অধিকারটা আমাদের খুব প্রচলিত একটা টার্ম এখন হয়ে গেছে। তো এটার ব্যাপারে আর্টিকেল 21A তে বলা আছে। নেক্সট আর্টিকেল 22, যেখানটাতে বলা আছে রাইট ফর এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে তার কিছু প্রসিডিওরস রয়েছে। নাম্বার 1, সেই ব্যক্তিকে অ্যারেস্টের কারণ দেখাতে হবে, অর্থাৎ ওয়ারেন্ট থাকতে হবে। নাম্বার 2, সেই ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। নাম্বার 3, সেই ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে সাক্ষী প্রদানে বাধ্য করা যাবে না। তাকে অ্যারেস্ট করার পর নিয়ার বাই ম্যাজিস্ট্রেটের কোর্টে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে। তারপর যদি সে বেল পেয়ে যায় তাকে ছেড়ে দিতে হবে, আর না হলে যদি রিমান্ডে নিয়ে যেতে বলে তাহলে রিমান্ডে নিয়ে যেতে হবে। মোট কথা, অ্যারেস্ট করার ক্ষেত্রে যেসব প্রসিডিওরসগুলো ফলো করতে হয়, লাইক শোয়িং দ্য ওয়ারেন্ট, তাকে উকিল দেওয়া, তার বেলের সুযোগ দেওয়া, এবং তাকে জোর করে সাক্ষী প্রদানে বা কোনো কিছু মানে অ্যাকসেপ্ট করতে বাধ্য না করা, এই সব কটাই কিন্তু আর্টিকেল 22 এর মধ্যে পড়ে। তো এটা গেল আমাদের রাইট টু ফ্রিডম, যার মধ্যে 19 ফ্রিডম অফ স্পিচ বা ওই 6খানা আর্টিকেল, 6খানা রাইট, 20 ক্ষেত্রে আনলফুল অ্যান্ড এক্সট্রা পানিশমেন্ট, 21 লাইফ অ্যান্ড লিবার্টি, 21A তে রাইট টু এডুকেশন, আর 22 অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনের কথা বলা আছে। এরপরে যে রাইটটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকারে এমন কিছু কিছু রাইটস দেওয়া আছে যেগুলো নর্মালি আগেকার দিনে হিউম্যান এক্সপ্লয়টেশনের জন্য ব্যবহার করা হতো। যেমন আমরা জানি, আমরা উত্তর ভারত, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতেও বেশ কিছু জায়গাতে যখন সামন্ততান্ত্রিক সমাজ ছিল আমাদের, সেই টাইমে আমরা দেখতাম যে অনেকেই সারা জীবন ধরে বেগার খেটে চলেছে, বন্ধুয়া মজদুর বলা হতো তাদেরকে, বন্ডেজ লেবার, ওই সিস্টেমটা আমাদের দেশে প্র্যাকটিস ছিল। তো ওই রকম প্র্যাকটিসটাকে বন্ধ করার জন্য, ঠিক আগে যেমন আনটাচেবিলিটি ছিল সেটাকে সরানোর জন্য আর্টিকেল 17 নিয়ে আসা হলো। একই রকম ভাবে আর্টিকেল 23, যেখানটাতে বলা হচ্ছে ফোর্সড লেবার,
এবং লেবার উইদাউট পে এই জিনিসটা করা যাবে না, কাউকে জোর করে শ্রম প্রদানে বাধ্য করা যাবে না এবং কাউকে বেগার খাটানো যাবে না। যদি সেটা করা হয় তাহলে সেটা কিন্তু আর্টিকেল 23 এর মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশন, এবং তার এগেনস্টে গভর্নমেন্টের কনস্টিটিউশনে কিন্তু বলা আছে তার এগেনস্টে স্টেপ নেওয়ার কথা। আর্টিকেল 24 চাইল্ড লেবার, 14 বছরের নিচে কোনো ব্যক্তিকে কোনো কাজে ইনভলভ করা যাবে না, হার্মফুল কাজে তো একদমই করা যাবে না। এটা আর্টিকেল 14 বলা আছে, হুইচ ইজ দ্য প্রহিবিশন অফ চাইল্ড লেবার। ওকে, তাহলে রাইট টু এগেইনস্ট এক্সপ্লয়টেশনের মধ্যে আমরা দুটো পয়েন্ট পাবো, 23 এবং 24। 23-এ বেগার খাটানো এবং ফোর্স লেবার, আর 24-এ চাইল্ড লেবার। এরপরে যে আর্টিকেলগুলো ফান্ডামেন্টাল রাইটসের, তার মধ্যে নেক্সট ইম্পর্টেন্ট রাইট আসছে, সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম পালনের অধিকার। ভারতের সংবিধানে আমরা কনস্টিটিউশনের যে প্রিয়েম্বল, সেখানটাতেই আমরা ভারতকে একটা সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে পাই, যেখানটাতে সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ হিসেবে ভারত রাষ্ট্রের পরিচয় দেওয়া হয়েছে। সেকুলার কথাটার মানে হচ্ছে এই রাষ্ট্রে যে কোনো ব্যক্তির নিজস্ব ধর্ম পালন, ধর্ম ফলো করা অধিকার রয়েছে। রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্ম বিশ্বাসে কোনো রকমের ইন্টারফেয়ার করবে না, বা ভারত রাষ্ট্রের কোনো রকমের ধার্মিক পরিচয় নেই। এই সেকুলারিজমের বিষয়টাকে ইম্পোজ করার জন্য আমরা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়নের মধ্যে কতগুলো আর্টিকেল পাবো, যার মাধ্যমে এই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা যেটা, সেটাকেই আরো বজায় রাখা হয়েছে। সেগুলো কি কি? নাম্বার 1 আর্টিকেল 25, যেখানটাতে বলা হয়েছে এ সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান ফলো, প্র্যাকটিস, প্রিচ হিজ ওন রিলিজিয়ন। একজন ব্যক্তি তার নিজের ধর্ম পালন, নিজের ধর্ম প্র্যাকটিস করা এবং নিজের ধর্ম প্রচারের অধিকার রয়েছে। সেটা সমস্ত ধর্মের জন্য রয়েছে, নট আ পার্টিকুলার রিলিজিয়ন। তারপর আর্টিকেল 26-এ বলা আছে যে ধর্মীয় গোষ্ঠীগুলো তাদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে এবং সেগুলোর মেনটেন তারা করতে পারে। এটা তাদের ফান্ডামেন্টাল রাইটস টু মেনটেন রিলিজিয়াস ইনস্টিটিউটস অ্যান্ড ইটস অ্যাফেয়ার্স, অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় গতিবিধিগুলো, বিষয়বস্তুগুলো তারা নিজেদের মতো করে পরিচালনা করতে পারে। এটা আর্টিকেল 26 বলছে। আর্টিকেল 27 বলছে যে কোনো রকমের ধর্মীয় কর কারোর উপর ইম্পোজ করা যাবে না, নো রিলিজিয়াস ট্যাক্সেস। আমরা দেখেছি প্রাচীন ভারতে, মধ্যযুগীয় ভারতে স্পেশালি, যেখানে তোমার পার্টিকুলার একটা রিলিজিয়নের উপর বিভিন্ন রকমের ট্যাক্স ইম্পোজ করে দেওয়া হতো। যেমন জিজিয়া একটা কর ছিল, যেটা মুঘল এবং সুলতানদের টাইমে ইম্পোজ করা হতো নন মুসলিমদের উপর। এইরকম টাইপের কোনো ডিসক্রিমিনেটিং ট্যাক্স যাতে না বসানো হয়, তার জন্য আর্টিকেল 27-কে নিয়ে আসা হয়েছে, where it has been stated that no religious tax will be imposed. আর্টিকেল 28 নম্বর ধারাতে বলা আছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ক্লাস যদি হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি ধর্মীয় ক্লাস হয়, তাহলে সেই ক্লাস অ্যাটেন্ড করাটা সেখানকার স্টুডেন্টদের ইচ্ছাধীন, অর্থাৎ ইট ইজ নট ম্যান্ডেটরি, it is optional for them. If anybody wish to attend those classes, they are welcome. If anybody is not interested in those classes, they cannot be forced to attend that class. So ধর্মীয় ক্লাস অ্যাটেন্ড করা না করাটা সেটা ইচ্ছাধীন, সেটা কখনোই ম্যান্ডেটরি নয়। তো ধর্মীয় অধিকারের মধ্যে এই 4খানা অধিকার বলা আছে। 25 নম্বর অধিকার ধর্ম পালন এবং প্রচারের অধিকার, 26 নম্বর অধিকার ধর্মীয় প্রতিষ্ঠা করা এবং সেটা মেনটেন করার অধিকার, 27 নম্বর আর্টিকেল তোমার নো রিলিজিয়াস ট্যাক্স, কোনো ধর্ম কর দেওয়া যাবে না, এবং 28 নম্বর আর্টিকেলে বলা আছে যে কোনো ব্যক্তিকে রিলিজিয়াস ক্লাস অ্যাটেন্ড করতে বাধ্য করা যাবে না। এরপরে 29 এবং 30 নম্বর আর্টিকেলে আমরা মাইনরিটিদের জন্য কিছু স্পেশাল রাইটের কথা দেখতে পাবো, যেখানটাতে বলা আছে যে স্পেশাল রাইটস ফর মাইনরিটিজ। 29 নম্বর ধারাতে বলা আছে যে সমস্ত অধিকারগুলোর পাশাপাশি মাইনরিটিজরা, ধার্মিকভাবে যারা রয়েছে, তাদের জন্য কিছু কিছু স্পেশাল প্রভিশনস দেওয়া থাকবে, বিভিন্ন ক্ষেত্রে তারা স্পেশাল রাইট উপভোগ করবে। এটা আর্টিকেল 29 স্পষ্টভাবে বলছে। আর্টিকেল 30 কি বলছে? রাইট টু এস্টাবলিশ ইনস্টিটিউশনস ফর মাইনরিটিজ অ্যান্ড দেয়ার মেনটেনিং দেয়ার অ্যাফেয়ার্স। ধর্মীয়ভাবে সংখ্যালঘু যারা, তারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান, নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা ধর্ম প্রচারের জন্য বা যে কোনো কিছুর জন্য, এবং সেগুলো মেনটেন করা, সেটা তাদের পুরো অধিকার রয়েছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 30। তাহলে আর্টিকেল 25 থেকে আর্টিকেল 30 এই 6খানা যে ফান্ডামেন্টাল রাইটস, এই সবকটাই ডিল করে ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যান্ড ফ্রিডম অফ মাইনরিটিজ এর উপর।
নেক্সট আমরা যে রাইটটা দেখতে পাবো আর্টিকেল 31। সংবিধান চালু হওয়ার সময় আর্টিকেল 31 রাইট টু প্রপার্টি ছিল, অর্থাৎ সম্পত্তির অধিকার। তখন সম্পত্তির অধিকারও একজন ভারতীয় নাগরিকের বেসিক বা ফান্ডামেন্টাল অধিকারের মধ্যে পড়তো। কিন্তু 1978 সালের 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 44তম সংবিধান সংশোধনী আইন 1978-এর মাধ্যমে এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের খাতা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সম্পত্তির অধিকার হচ্ছে একটা আইনগত অধিকার, একটা লিগাল রাইট, ওটা কিন্তু কোনো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে না। নেক্সট হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডিজ। এটা যদি বলতে পারো তাহলে এটা হচ্ছে ভারতের সংবিধানের বা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এককভাবে মোস্ট ইম্পর্টেন্ট একটা আর্টিকেল 32, যেটার মাধ্যমে বাকি যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটসগুলো সেটাকে যদি বিঘ্নিত করা হয়, রাইট টু ফ্রিডম, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম বা রাইট টু এক্সপ্লয়টেশন, এই সবগুলো যদি কারোর বিঘ্নিত হয় তাহলে তার সাংবিধানিক প্রতিবিধান করার অধিকারটা রয়েছে এই আর্টিকেল 32। আর্টিকেল 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, আর্টিকেল 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্টকে এবং আর্টিকেল 226 এর মাধ্যমে হাইকোর্টকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইট যদি বিঘ্নিত হয় তাহলে সেটা প্রতিবিধান করে দেওয়া হোক। যদি কোনো ব্যক্তিকে তার স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয় বা তার সাম্যের অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে ডাইরেক্ট কেস ফাইল করা যেতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এই আর্টিকেল 32 এবং আর্টিকেল 226 এর মাধ্যমে 5 রকমের রিট জারি করতে পারে। রিট বা লেখ যেটাকে বাংলায় বলে, সেই রিটগুলো কি কি? নাম্বার 1, হেভিয়াস কর্পাস, বাংলায় যেটাকে বলে বন্দি প্রত্যক্ষীকরণ, এটা জারি করতে পারে। কেসটা কি? সেই কেসের ভিত্তিতে। নাম্বার 2, ম্যান্ডামাস বা পরমাদেশ। তারপর একটা সার্টিওরি, তারপর একটা প্রহিবিশন, তারপর একটা কুও ওয়ারান্টো। এই 5 রকমের মৌলিক রিটস আছে। কুও ওয়ারান্টো মানে হচ্ছে কোন অধিকারে, প্রহিবিশন অর্থাৎ নিষিদ্ধ করা, সার্টিওরি কথাটা মানে হচ্ছে উৎপ্রেষণ। বাংলা মানেগুলো একটু কঠিন, ইংরেজি মানেগুলো তো আরোই কঠিন, ওগুলো অ্যাকচুয়ালি ইংলিশ কথাও না, ওগুলো সব আছে ল্যাটিন ওয়ার্ড। তো আমাদেরকে এই 5টা যে রিট রয়েছে, কুও ওয়ারান্টো, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওরি আর প্রহিবিশন, এই 5টার মানে এবং সেটা কেন ব্যবহার করা হয় সেটা ভালো করে দেখে নিতে হবে। তোমাদের ম্যাকবুকে যে সেকশনটা আছে বা মনোহর পান্ডের যে বইটা জেনারেল নলেজ, তার মধ্যে এটা খুব ডিটেলসে বলা আছে, তোমরা ওটা ভালো করে দেখে নাও। যদি কোনো প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করবে। তারপর আছে আর্টিকেল 33, যেখানে সশস্ত্র বাহিনীর মৌলিক অধিকারের কথা বলা আছে। 34, মার্শাল ল চলাকালীন, অর্থাৎ সামরিক আইন যদি কোনো দেশে বলবৎ থাকে তাহলে সেই কোনো দেশে মানে কি আমাদের দেশে যদি সামরিক আইন বা ন্যাশনাল এমার্জেন্সি যদি চলে তাহলে সেক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটগুলোর উপর প্রয়োজনীয় বাধা নিষেধ আরোপ করা যেতে পারে, সেই কথাটা বলা হয়েছে। আর লাস্টে আর্টিকেল 35-এ বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট করার জন্য সংবিধানে যে আইনগুলো রয়েছে সেটাকে প্রোটেক্ট করার জন্য পার্লামেন্ট যে কোনো রকমের আইন পাস করতে পারে। মিনস পার্লামেন্ট ইজ ক্যাপেবল অর পার্লামেন্ট হ্যাজ দ্য অথরিটি অফ পাসিং এনি ল টু সেফগার্ড ফান্ডামেন্টাল রাইটস। তাহলে এখানকার লগুলোতে কি বলছে দেখো, 31 রাইট টু প্রপার্টি, যেটা বর্তমানে নেই, বাদ দাও। আর্টিকেল 32 যেখানে বলা হচ্ছে রিটসগুলোর কথা, 5 রকমের রিটস যেগুলো ইউজ করা হয় ফান্ডামেন্টাল রাইটগুলোকে প্রোটেক্ট করার জন্য। আর্টিকেল 33 ফান্ডামেন্টাল রাইটস ফর আর্ম ফোর্সেস, 34 মার্শাল ল অ্যান্ড দ্য কার্ব অন ফান্ডামেন্টাল রাইটস, অ্যান্ড 35 ল পার্লামেন্ট ক্যান পাস এনি ল অ্যান্ড ফর প্রোটেক্টিং ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস এমন একটা জিনিস যেটা কোর্টের দ্বারা বলবৎ, অর্থাৎ যদি কারোর ফান্ডামেন্টাল রাইট বিঘ্নিত হয় তাহলে তার বিরুদ্ধে কোর্টের প্রভিশনস দেওয়া আছে। এরপরে আমরা পাবো ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। সেটা কিন্তু সেখানেও এরকম কিছু অধিকারের কথা বলা থাকবে, কিন্তু সেগুলো কোর্টের দ্বারা বলবৎ নয়, এনফোর্সেবল নয়। বাট এই পার্টিকুলার 12 থেকে 35 পর্যন্ত বা বলতে গেলে 14 থেকে 32 পর্যন্ত যে ফান্ডামেন্টাল রাইটগুলো রয়েছে
সেগুলো সব করাই কিন্তু কোর্টের দ্বারা বলবৎ। অর্থাৎ আমার, তোমার বা যে কোনো ভারতীয় নাগরিকের এই অধিকারগুলো যদি বিঘ্নিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে প্রতিবিধানের জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ডাইরেক্ট দরখাস্ত করতে পারি, এবং কোর্ট তখন আমার মৌলিক অধিকার যাতে লাগু হয় এবং আমার মৌলিক অধিকার যাতে বিঘ্নিত না হয় সেই সম্পর্কে ব্যবস্থা করতে বাধ্য থাকবে। এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। তোমরা গোটা জিনিসটা ভালো করে দেখে নাও, বইতে যেটা আছে তোমাদের কাছে, যার কাছে যা অ্যাভেলেবল বই আছে সেসব বইগুলো থেকে এটা ডিটেলসে পড়ো, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আই এম অলওয়েজ অ্যাভেলেবল অ্যাট ইউর কল। জাস্ট পিং মি or text me or call me. I would clear your doubts. Okay, so thank you for today.